বেশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে ফুলশয্যার ঘরে নিজের অপেক্ষারত স্ত্রীর কাছে অন্য একটা পরপুরুষকে ঢুকিয়ে দিল উদয়। আমি ঘড়ি ধরে আছি, জাস্ট 1 ঘন্টা শেষ হলে বেরিয়ে আসতে হবে। আর হ্যাঁ, ও যেন বুঝতে না পারে কিছুতেই। যা করবেন নিঃশব্দে করবেন। লোকটা মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল। আজ উদয়ের সাথে তার সদ্য বিবাহিত স্ত্রী প্রতিজ্ঞার বাসর রাত। কিন্তু বাসর ঘরে উদয় নিজে যাচ্ছে না, অন্য কেউ যাচ্ছে। তবে এমনি এমনি নয়। এই কারণে সেই ভদ্রলোকের কাছ থেকে 20,000 টাকা নিয়েছে সে। 20,000 টাকা এই মুহূর্তে উদয়ের কাছে অনেকগুলো টাকাও বটে। আগের থেকে জানিয়ে রেখি, প্রতিজ্ঞা দুচোখে দেখতে পায় না। সে একজন অন্ধ। তাই পৃথিবীর আলো, বাতাস, মাটি, জল তার সব কিছু আছে না। বাসর ঘরে ঢুকে ভদ্রলোক দেখতে পায় প্রতিজ্ঞা বউ সেজে গুটিসুটি মেরে বসে আছে। মুখে কথা বললে প্রতিজ্ঞা চিনি ফেলতে পারে, তাই সে কোনো শব্দ উচ্চারণ করল না। দরজার বাইরে দাঁড়িয়ে আছে উদয়। সে অপেক্ষা করছে কখন 1 ঘন্টা পার হবে। এর মধ্যে কেউ চলে আসলে সর্বনাশ হয়ে যাবে। তাই আশপাশটা ভালো করে চোখ বুলিয়ে দেখতে পেল সে। লোকটা ধীরে ধীরে প্রতীক্ষার কাছে গিয়ে বসলো। এই প্রথম মুখ খুলল প্রতীক্ষা। কী হলো, তুমি কোনো কথা বলছো না যে? ভদ্রলোক নির্বিকার। এমনিতে তার হাতে সময় কম। 1 ঘন্টা 5 মিনিট ইতিমধ্যে হয়ে গেছে। সে প্রতীকের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ল। কী হলো, তুমি কথা বলছো না যে? এসব কী করছো? আর এত তাড়া কেন দেখাচ্ছ? একটু কাছে বসো, কথা বলো। ইতিমধ্যে প্রতিজ্ঞার শরীরে অর্ধেক পোশাক তার দেহচ্যুত হয়ে পড়ছে। লোকটা তাকে বিছানার সাথে চেপে ধরে। স্বামীর মুখ্য উদ্দেশ্য বুঝতে পেরে প্রতিজ্ঞা আর কোনো কথা বলল না। নিজেকে সমর্পণ করে দিল তার কাছে। এমনিতে এটা হবারই ছিল। যেটা পরে হতো সেটা এখন হচ্ছে। এর থেকে বেশি কিছু নয়। দুচোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে প্রতিজ্ঞা। তবে এই কান্না শারীরিক কষ্টের নয়, তার মনের কষ্ট। উদয়কে বেশ কয়েক বছর ধরে চেনে সে। ও একরকম মন মানসিকতা সম্পন্ন মানুষ, এটা স্বপ্নেও ভাবতে পারেনি আগে। সে নিজের স্ত্রীর সম্মান করলে এই দুর্ব্যবহার কখনোই করতে পারত না। নিজের ভালোবাসার মানুষের থেকে এমন আচরণ কোনো মেয়েই সহজে সহ্য করতে পারে না, এটাই স্বাভাবিক। প্রতিজ্ঞা তার ব্যতিক্রম নয়। উদয় একটু ভালো করে কথা পর্যন্ত বলল না ওর সাথে। এইভাবে এসে ক্ষুধার্ত পশুর মতো ঝাঁপিয়ে পড়েছি। শেষ পর্যন্ত এই ছিল ওর মনে। মনে মনে ভাবে প্রতিজ্ঞা। এদিকে দরজার বাইরে এখনও পায়চারি করছে উদয়। একটু পরে একটা ঘামার্ত শরীর ভেতর থেকে বেরিয়ে আসলো। যদিও 1 ঘন্টা পুরোপুরি শেষ হয়নি। কী ব্যাপার, কাজ শেষ হলো? হ্যাঁ হয়েছে। ভালো ভালো, এবার পেমেন্টটা করে ফেলুন। লোকটা পকেট থেকে অনেকগুলো টাকা বের করে উদয়ের হাতে ধরিয়ে দিল। তারপর সেখান থেকে চলে যায়। টাকাটা হাতে পেয়ে জল জল চোখ করে উঠল উদয়ের চোখ জোড়া। টাকা উপার্জন সহজ আর ভালো উপায় এছাড়া আর কী হতে পারে? নিজের স্ত্রীর অন্ধত্বের সুযোগ নিয়ে এভাবে প্রতি রাতে নিজের পকেট ভরবে, অথচ কেউ কিছু জানতেই পারবে না। ঠিক এই কারণে ভালোবাসার নামে এই অন্ধ মেয়ে প্রতিজ্ঞাকে বিয়ে করেছিল সে। প্রতিজ্ঞার সাথে এত বড় ছলনা হচ্ছে বেচারি নিজেই বুঝতে পারছিল না। না, আর দেরি করলে চলবে না। এবার প্রতিজ্ঞাকে ম্যানেজ করতে হবে। কিছুতে ওর মনে সন্দেহের বীজ বপন হতে দেওয়া যাবে না। দরজাটা খুলে ভিতরে ঢুকে পড়ল। বিছানায় টান হয়ে পড়ে আছে প্রতিজ্ঞা। বেশ বিধ্বস্ত লাগছে তাকে। লোকটা যে নিজের 20,000 টাকা চরম হিসাবের সাথে উসুল করে নিয়েছে ভালোই বোঝা যাচ্ছে। স্বামীর পায়ের আওয়াজ শুনে বলে দীর্ঘশ্বাস মিশ্রিত কণ্ঠে উঠল প্রতিজ্ঞা। কী ব্যাপার, বাথরুম থেকে এত তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসলে? হ্যাঁ, এই তো এলাম, তুমি যাবে না? উদয়ের কথা শুনে প্রতিজ্ঞা একটা মুচকে হাসি দিল। তুমি বোধহয় ভুলেই গেছো, একটা অন্ধ মেয়েকে বিয়ে করছো তুমি। ও সরি। তাই তো, সত্যি এইবারে কোনো কিছুই আমার সেইভাবে চেনা না। আমি কি বাথরুমে যেতে হেল্প করতে পারি তোমায়? না থাক, আর কোনো দরকার নেই। প্রতিজ্ঞা ইতিমধ্যে তার চোখ বন্ধ করে দিয়েছে। উদয় গিয়ে ওর পাশে শুয়ে পড়ল। একটু পরেই ঘুমিয়ে পড়ল প্রতিজ্ঞা। কিন্তু ওর ঘুম আসছে না কিছুতে। উদয় একজন সুস্থ, স্বাভাবিক এবং প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ। তার যে জৈবিক তাড়না নেই এমনটা নয়। তবে প্রতীকের সাথে কিছুই করতে পারছে না সে। সেটা এই কারণ নয় ওর নাটকটা ধরা পড়ে যাবে বলে। অন্য কারণ কাজ করছে এর পেছনে। আজ থেকে 15 বছর আগের কথা। তখন ওদের 12 কি 13। শহর থেকে দূরে একটা ছোট্ট মমফলে ওর শৈশবকাল কেটেছে। প্রেম আর ভালোবাসার সঠিক সংজ্ঞা তখনও জানা ছিল না। কিন্তু নিজের মনের অজান্তে একজনকে নিজের মন দিয়ে বসেছিল। মেয়েটার নাম ছিল উদিতা। উদিতাও ভীষণ পছন্দ করত তাকে। দুজন দুজনকে দেখে একটি দিনও কাটতো না। এভাবে দুজনে ধীরে ধীরে বড় হতে থাকে। উদিতা উদয়ের থেকে 1 ক্লাস নিচে পড়াশুনো করত। একদিন হঠাৎ স্কুলে উদিতার অনুপস্থিতি হতাশ করে তুলো উদয়কে। সে কি করবে ভেবে পাচ্ছিল না। উদিতা কখনো স্কুল মিস দিত না, আর দিলেও উদয়কে আগের থেকে জানিয়ে রাখত।
যাই হোক, উদয় ভদ্রলোকের মতো একটি দিন অপেক্ষা করছে। স্কুলে না আসার অনেক কারণ থাকতে পারে। আজ আসেনি, পরের দিন নিশ্চয় আসবে। কিন্তু পরের দিনে একই ঘটনা। উদয়ের সমস্ত ধারণা ভুল প্রমাণ করে উদিতা যথারীত মিসিং। এভাবে সপ্তাহ কেটে গেল, কিন্তু উদিতার কোনো খোঁজ খবর নেই। মানসিকভাবে ভেঙে পড়ে উদয়। সে যে উদিতার বাসায় গিয়ে ওর সাথে যোগাযোগ করবে সে উপায় ছিল না, কারণ উদিতার বাসা স্কুল থেকে অনেক দূরে, মমফলের বাইরে ছিল, আর সেই ঠিকানা জানা ছিল না। এরপর উদয়ের জীবনে সবচেয়ে ভয়ানক দিনটা উপস্থিত ছিল। স্কুলে উদিতার বাসা মারফত একজন লোক আসে। সে এসে যা জানালো, উদয় খবরটা শুনে সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে। 3 দিন পরে হসপিটালে জ্ঞান ফেরে তার। এরপর ওর জীবনে সব কিছু উলটপালট হয়ে যেতে থাকলো। জীবনের ভালো দিকগুলো একে একে বিসর্জন দিতে লাগলো। উদিতার মৃত্যুর ধাক্কা ওকে এক সম্পূর্ণ ভিন্ন মানুষে পরিণত করে দিল, যার অর্থ প্রতিপত্তি আর স্বার্থ ছাড়া কিছুই বোঝে না উদয়। নিজের স্বার্থের জন্য স্ত্রীকে পরপুরুষের ভোগপণ্য বানাতে ওর বিবেকও একটু নাড়া দিল না। সে যে প্রতিজ্ঞার সাথে কত বড় অন্যায় করছে সেটা ভেবে একটি বারের জন্য অপরাধবোধ কাজ করছে না তার। তবে আজকেই শেষ নয়, এখনও বহু ক্লায়েন্ট অপেক্ষা করে আছে। প্রতি রাতে এক একজনকে সুযোগ দিতে চায় উদয়। রাতে যখন সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, ঠিক তখনই নিজের ক্লায়েন্ট ঘরের ভিতরে নিয়ে আসবে সে। এদিকে তার অন্ধ স্ত্রী কিছুই বুঝতে পারবে না। নিজের স্বামী ভেবে অন্য কারো কাছে নিজের দেহ এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ অবলীলায় বিকিয়ে দিবে মনের অজান্তে। আর এর বিনিময়ে উদয়ের পকেট ফুলে ফেঁপে উঠব ক্রমশ। এমনিতে প্রতিজ্ঞাকে নিজের অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে বিয়ে করেছে সে। ওর সাথে সংসার করা বা স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করার কোনো ইচ্ছে নেই তার। উদয়ের সব কিছু উদিতার জন্য। সে হয়তো আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাই বলে উদিতার অধিকার অন্য কাউকে দিতে পারবে না উদয়। যদিও উদিতাকে নিজের চোখে মরা যেতে দেখেনি উদয়, তাই এখনও এই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নয়। উদিতার মিসিংয়ের পেছনে অন্য কোনো কারণ থাকলেও থাকতে পারে। আবার এমনটাও হতে পারে যে সত্যি সত্যি আর এই পৃথিবীতে নেই। উদিতার কথা ভেবে দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো উদয়ের। আজও উদিতাকে ভুলতে পারেনি, আর গোটা জীবন ভুলতে পারবে কি না উদয় নিজেও জানে না। পাশ ফিরে তাকে দেখে প্রতীক্ষা অঘরে ঘুমাচ্ছে। প্রথম রাতে অনেক ধকল গিয়েছে বেচারির। এর পরের রাতে হয়তো এর থেকে আরও বেশি কিছু অপেক্ষা করছে তার জন্য, কে জানে। না চাইতে উদয় এর হাতটা প্রতীকার কপালের উপর চলে গেল, ইচ্ছে করে স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিতে। কিন্তু উদিতার কথা স্মরণ আসতে হাতটা সরিয়ে নিল সে। তাছাড়া প্রতিজ্ঞার প্রতি দয়ার উদ্রেক সৃষ্টি হলে চলবে না তার। নিজের অর্থ উপার্জনের লক্ষ্যে অটল থাকতে হবে তাকে। ধীরে ধীরে চোখ জোড়া বন্ধ করে আসতে থাকে উদয়। পরদিন সকালবেলা মায়ের ডাকে ঘুম ভাঙল। ব্রেকফাস্ট করার জন্য মা নিচে রাখছে। উদয় বাবা, তাড়াতাড়ি ওঠ, গোসল সেরে বৌমাকে নিয়ে ডাইনিং টেবিলে আয়। পাশে তাকিয়ে দেখতে পায় প্রতিজ্ঞা নেই বিছানায়। তার মানে সে অনেক আগে উঠে গেছে। হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু তারপরে গোসল করাটা নাটক যে করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আর দেরি না করে বাথরুমের দিকে চলে গেল উদয়। সাথে নিজের ফোনটাও নিয়ে গেল, কারণ ক্লায়েন্টরা যে কোনো সময় ফোন করতে পারে। ভেতরে ঢুকে রাতের শার্ট প্যান্ট চেঞ্জ করে টাওয়াল পরে নিল। পানির ঝর্ণায় ছেড়ে তার নিচে দাঁড়ায়। হঠাৎ ফ্লোরের দিকে চোখ পড়ল। ফ্লোরের উপরে একটা লকেট পড়ে আছে। একটু আগে প্রতিজ্ঞা এসেছিল গোসল করতে। হয়তো ওরই হবে, আবার অন্য কারো হতে পারে। তবে এই লকেটটা আগে কখনো বাড়িতে দেখেনি, তাই প্রতিজ্ঞার হবার সম্ভাবনা সব থেকে বেশি। লকেটটা হাতে নিল উদয়। তারপর কিছু একটা ভেবে লকেটের পার্টিশনটা খুলে ফেলল। ভেতরে একটা ছবি মনে হচ্ছে। একটু পরেই চোখ জোড়া ক্রমে ক্রমে বড় হতে লাগলো উদয়। হে খোদা, এটা আমি কি দেখছি? এত উদিতার ছবি, কিন্তু এত বছর বাদে এই বাড়িতে উদিতার লকেট এলো কোথা থেকে? আর তাও কি না ঠিক যেদিন প্রতিজ্ঞা বাড়িতে বউ হয়ে এসেছে তার পরের দিন। একটা অদ্ভুত চিন্তা মাথা ভারী হয়ে আসলো উদয়ের। আর কিছু চিন্তা করতে পারছে না সে। লকেটটা হাতে নিয়ে নিজের ঘরের দিকে ছুটে যায় উদয়। প্রতিজ্ঞা তখন ঘরেই ছিল। প্রতিজ্ঞা, এই লকেটটা তোমার? আমি বাথরুম থেকে কুড়িয়ে পেলাম এইমাত্র, কাঁপা কাঁপা গলায়। হ্যাঁ আমার, তোমার লকেট? কিন্তু আমি আগে কখনো এই লকেটটা দেখলাম না যে তোমার কাছে। লকেটটা হাতে নিয়ে পরখ করতে লাগলো প্রতিজ্ঞা। নিজের দৃষ্টি না থাকলেও তার স্বামী যে ঘাবড়ে গেছে ঠিক বুঝতে পারল। না, এটা আমার লকেট নয়। প্রতিজ্ঞার কথা শুনে আবারও চমকে উঠল উদয়। কি বললে তুমি? তোমার লকেট না? একটু আগেই যে তুমি নিজের মুখে স্বীকার করলে। হ্যাঁ, আমি একটু আগে নিজের মুখে স্বীকার করছি, কিন্তু হাতে নেবার পর মনে হলো এটা আমার নয়। তুমি সত্যি বলছো তো? কি আজব! আমি তোমাকে মিথ্যে বলতে যাব কেন? আর তোমাকে যথেষ্ট উদ্বিগ্ন হচ্ছে। আমার সাংঘাতিক কিছু কি ঘটেছে? না না, কিছু ঘটেনি। কিছু তো একটা হয়েছে। যদি না হতো এইভাবে ছুটে আসতে না। আমি অন্ধ হতে পারি, কিন্তু আমার অন্য অন্য ইন্দ্রিয়
কিন্তু অচল নয় উদয়। আরও সত্যি বলছি, সেরকম সিরিয়াস কিছু না। আচ্ছা, যদি বলি হ্যাঁ লকেটটা আমার, কিছু একটা ভেবে পাল্টা প্রশ্ন, তুমি কি মজা করছো আমার সাথে? দেখো তোমার কথার মানে কিন্তু বুঝতে পারছি না আমি বিস্মিত কণ্ঠে। কে কার সাথে মজা করছে সে তো সময় বলবে ঈষৎ হেসে। কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেল প্রতিজ্ঞা। উদয় লকেটটা হাতে নিয়ে হাঁ করে তাকিয়েছে তার চলে যাওয়ার দিকে। প্রতিজ্ঞা কী বলে গেল মাথায় ঢুকলো না তার। সে সত্যি বলছে না মিথ্যে বলছে এইমাত্র সৃষ্টিকর্তা আর সে নিজেই ভালোভাবে জানে। একটু পরে ফোন কল এলো উদয়ের কাছে, কোনো ক্লায়েন্টের নাম্বার। হ্যালো, হ্যাঁ বলুন। না সরি, 20,000-এর নিচে নামতে পারবো না। না 15,000 হবে না। আপনি 20,000 রাজি থাকলে লক করবো, নয়তো আমার অন্য কাউকে খুঁজতে হবে। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, আজকে 12টার সময় ঠিক যে জায়গাতে বলছি সেখানে উপস্থিত থাকবেন। আমি আপনাকে নিজে গিয়ে নিয়ে আসবো। আর কিভাবে করতে হবে নিশ্চয়ই জানা আছে। ওকে ওকে, চলে আসবেন। গুড বাই, রাতে দেখা হচ্ছে, টেক কেয়ার। ফোনটা রেখে আনন্দে মনটা নেচে উঠল উদয়ের। ফাইনালি 20,000 টাকা ম্যানেজ হলো। এভাবে প্রতিদিন 20,000 টাকা করে আসতে থাকলে লাখপতি হতে খুব সময় লাগবে না তার। উদয় ভাবছে কয়েকদিন পরে রেট আরও কিছু বাড়িয়ে দিবে, তবে সেটা এক্ষুনি নেই। সব ঠিক আছে, কিন্তু 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 লকেটটার কথা মনে করতে মনটা খচখচ করছে উদয়ের। আচ্ছা, সত্যি লকেটটা প্রতিজ্ঞার নয় তো? কিন্তু সেটা কী করে হলো? উদিতা মারা গেছে আজ থেকে 15 বছর আগে। আর যদি বেঁচে থাকে সে তো আর প্রতিজ্ঞার মতো জন্মান্ধ ছিল না। প্রতিজ্ঞা জন্মান্ধ, জন্ম থেকে দৃষ্টিশক্তি নাই তার। তাই এই লকেটের ব্যাপারে নিয়ে অযথা সন্দেহ পোষণ করার কোনো কারণ নেই। বিশেষ করে প্রতিজ্ঞাকে নিয়ে তো নয়। উদিতার কথা ভেবে প্রতিজ্ঞার প্রতি দুর্বল হয়ে পড়লে সেটা উদয়ের অর্থ উপার্জনের পথে বাধা সৃষ্টি করবে। তাছাড়া আর কিছু নেই। তাই ইমোশনকে পাশে সরিয়ে রেখে নিজের কাজের দিকে পুরোপুরি মনোযোগ দিতে হবে উদয়ের। নিজের লক্ষ্যে ভুলে যাওয়া চলবে না কিছুতেই। রাতের বেলা তখন 12টা বেজেছে। আবার একটা নতুন রাত, আবার নতুন কোনো ক্লায়েন্ট, নতুন করে আরও একটা প্রতারণা। লোকটাকে নিয়ে ঘরের ভিতরে ঢুকলো উদয়। তারপর নিজে সোফায় গিয়ে বসলো। এদিকে সেই ভদ্রলোকের বিছানায় প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা অস্ফুট চিৎকারের শব্দ উদয়ের কানে এসে ধাক্কা দিল। ঘড়ি কাঁটার দিকে তাকিয়ে দেখলো আরও অনেকটা সময় বাকি আছে। সেটুকু সময় অপেক্ষা করতে হবে। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে উদয়। চরম অনিচ্ছা সত্ত্বেও তার চোখে বারবার নিজের স্ত্রী আর পরপুরুষের অন্তরঙ্গ দৃশ্যের দিকে যাচ্ছে। পরক্ষণে নিজের ঘাটটা ঘুরিয়ে চোখ বন্ধ করে নিল। যদিও অন্ধকারে ঘরের ভিতরে কোনো কিছু সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না। একটু পরে লোকটা তার কাজ সমাপ্ত করে বিছানা ছেড়ে উঠে পড়ল। সমস্ত পোশাক পরে বাইরে বেরিয়ে এলো। উদয় গেল তার সাথে। টাকা পয়সা হিসেব চুকে আবার রুমের ভিতরে এসে ঢুকলো। লাইটটা অন করতে হকচকে উঠল। প্রতিজ্ঞা এখনও তার শাড়িটা গুছিয়ে উঠতে পারেনি। ওর শরীরের পেছনের অংশে লাইটের আলোর সামনে জ্বলজ্বল করে উঠল। সরি সরি, আমি বুঝতে পারিনি। আচ্ছা, আমি বাইরে গিয়ে দাঁড়াই, তুমি কাপড়টা পরে নাও। আমি তোমার স্ত্রী উদয়, আর এটা কোনো ব্যাপার না তোমার বাইরে যেতে হবে। না ঠিক আছে, আমি বরং বাইরে গিয়ে অপেক্ষা করি। উদয় কিছুতে প্রতিজ্ঞাকে এই অবস্থায় দেখতে চায় না, কারণ সে একজন প্রাপ্ত বয়স্ক মানুষ। তার মানুষের মন পরিবর্তন হয় সে নিজেও বুঝতে পারে না কখনো। উদিতার কথা ভেবে অনেক কষ্টে নিজের শারীরিক তাড়না চাপা দিয়ে রেখেছে উদয়। প্রতিজ্ঞাকে এই অবস্থায় দেখে ওর সাথে অন্তরঙ্গ হবার ইচ্ছে জাগ্রত হোক সেটা সে কখনোই চায় না। তাই এত সতর্কতায়। এদিকে প্রতিজ্ঞা ওর এই আচরণে বড্ড অবাক হচ্ছে। তুমি আমার সাথে এমনভাবে কথা বলছো যেন কিছুই হয় নাই আমাদের ভেতরে। এটা কোনো ইস্যু না, বড্ড ছেলে মানুষই করছো। না মানে? কথা শেষ হতে না হতে উদয়ের চোখ জোড়া প্রতিকার ঘাড় বরাবর পড়ল। ঘাড়ের একটু নিচে বাম পাশে একটা কাটা দাগ স্পষ্ট দৃশ্যমান হয়েছে। এই দাগের সাথে বহুদিনের পরিচয় উদয়, কারণ উদিতার ঘাড়ে হুবহু একই রকম একটা দাগ ছিল। আর এই দাগটা ছিল উদয়ের জন্যই হয়েছিল। ছোটবেলায় স্কেল নিয়ে খেলা করার সময় তার ধারালো অংশে আঘাতে উদিতার ঘাড়ের একটা জায়গা কেটে যায়, তবে বাম পাশ না ডান পাশ ঠিক স্মরণ নেই। এই ঘটনার জন্য স্যারের হাতে মার খেতে হয়েছিল তাকে। সেই স্মৃতি আজও ভুলতে পারেনি উদয়। কিন্তু প্রতিজ্ঞার ঘাড়ে এই দাগটা এলো কী করে? মাথাটা ভনভন করে ঘুরতে থাকে। না, আর চুপ নয়। প্রতিজ্ঞাকে এই দাগের ব্যাপারে জিজ্ঞাসা না করলেই নয়। তোমার ঘাড়ে ওই দাগটা এলো কী করে? কোন দাগ আর কিসের দাগ? সমস্ত বাধা ভেঙে উদয় ছুটে এলো প্রতিজ্ঞার কাছে। তারপর নগ্ন পিঠে হাত বুলিয়ে দাগের কথা নিয়ে যায়। এই যে এই দাগ, ওই দাগ আর বলো না। দাগটা খুব পুরনো। বছর পাঁচেক আগে বাসার সিঁড়ি থেকে পড়ে গিয়ে ছুরির সাথে আঘাত পেয়েছিলাম। ভুলবশত মাই ফ্লোরে ফেলে রেখেছিল ছুরিটা। না, তুমি মিথ্যে বলছো আমায়, মিথ্যে বলছো তুমি। হোয়াট ননসেন্স উদয়, কী হয়েছে তোমার বলো তো?
আমি তোমাকে মিথ্যে কেন বলবো? আর এই সামান্য দাগ নিয়ে মিথ্যে বলে কী লাভ আমার? না, আমি সেটা বুঝতে চাইনি, সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ো, আমারও বড্ড ঘুম পাচ্ছে। আর মাথা থেকে উল্টোপাল্টা চিন্তাগুলো ঝেড়ে ফেলো প্লিজ। প্রতিজ্ঞা একটু পরে ঘুমিয়ে পড়লো, কিন্তু উদয়ের ঘুম আসছে না চোখে। আর কি করে আসবে? এক অদ্ভুত গোলকধাঁধার ভিতরে পড়ে গেল যে, যা আগে কখনো চিন্তা করতে পারে নাই। কিন্তু এভাবে অন্ধকারের ভিতরে পড়ে থাকলে চলবে না। প্রতিজ্ঞা সত্যি বলছে না মিথ্যে সেই ভালো জানে। আর ওর কথা শুনে মনে হচ্ছে, একবার মনে হচ্ছে ও যা মিথ্যে বলছে, দাগের ঘটনাটা কাকতালীয় হতে পারে, কিন্তু লকেটের ব্যাপারটা দুটো ঘটনা একসাথে কাকতালীয় হয় কী করে? না, রাতের ভালোই ভালোই কাটুক, আগামীকাল সকালে বেরিয়ে পড়তে হবে উদিতার বাসার খোঁজে তথা ওর পরিবারের লোকজনদের কাছে। 15 বছর আগে উদিতা এবং ওর পরিবার হারিয়ে গেছিল উদয়ের জীবন থেকে। উদিতা সত্যি বেঁচে আছে না মরে গেছে? সত্যি বেঁচে থাকলে এখন কোথায় আছে, আর মরে গিয়ে থাকলে কীভাবে মৃত্যু হয়েছিল, সমস্ত কিছু আজকে আবারও সময় হয়েছে তাদের সম্মুখীন হবার, আসল সত্যিটা খুঁজে বের করার, আর সেটা যে কোনো মূল্যে। পরদিন সকালবেলা হঠাৎ একটা ফোন কল এলো উদয়ের কাছে। তবে ফোন কলটা পেয়ে একটু সন্তুষ্ট হতে পারল না সে। তার একজন পুরনো ক্লায়েন্ট, এর থেকে এক রাতে কন্ট্রাক্টে 40,000 টাকা নিয়েছিল সে। টাকাটা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। লোকটা নিশ্চয় তার ডেট জানার জন্য ফোন করেছে। ফোনটা রিসিভ করতে যাবে, ঠিক তখনই প্রতিজ্ঞা এসে পেছন থেকে তার পিঠে হাত রাখলো। অমনি চমকে উঠলো, বলল, কী ব্যাপার তুমি? কেন, অন্য কারো থাকার কথা ছিল নাকি? কী যে বলো, অন্য কেউ থাকবে কেন? আমি ভাবছিলাম মা হয়তো এসেছে। আজকাল বড্ড অন্যমনস্ক লাগে তোমার। তোমার মনে কী চলছে বলবে আমায়? দূর, কী চলবে আর আমার মনে, সে আমি কি জানি, তুমি ভালো জানো। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দেবে তুমি? প্রশ্ন? কিসের প্রশ্ন? প্রতিজ্ঞা আবার কি জানতে চায় উদয়ের থেকে? ও আবার কোনোভাবে সন্দেহ করলো না তো? এটা ভেবে মনে মনে ভীষণ ভয় পাই। কাল রাতে রুমে তোমার সাথে আর কি কেউ এসেছিল? কথাটা শুনেই যেন আকাশ থেকে পড়লো উদয়। হৃৎস্পন্দন গতি ক্রমশ বেড়ে যেতে লাগলো। নিজেই যেন সেই হৃৎস্পন্দনের শব্দ শুনতে পাচ্ছে। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল আমার মতো? কি যাতা বলছো? রাতে রুমে কেউ আসলে তুমি জানতে পারবে না? আমি কি লুকিয়ে নিয়ে আসবো তাকে? কি জানি, লুকিয়েও আনতে পারো। কি বললে? না, কিছু না, একটু মজা করলাম। একটা সামান্য ব্যাপারে কতটা সিরিয়াস হয়ে যাচ্ছ সেটা দেখালাম তোমায়, হেসে বলল প্রতিজ্ঞা। উদয়ের পাশ থেকে উঠে গেল। এদিকে উদয়ের মন থেকে ভয়টা কাটছেই না কিছুতে। প্রতিজ্ঞা আবার কিছু ধরে ফেললো, পারলো না তো আবার। ও যতই দৃষ্টিহীন হোক না কেন, ওর অনুভূতি শক্তি ঠিক কাজ করে। আলাদা আলাদা মানুষের সাথে শারীরিক সম্পর্ক করার পার্থক্যটা ঠিক বুঝতে পারা উচিত। আর এই ব্যাপারটা আগে এত ডিপলি ভেবে দেখেনি উদয়। যাই হোক না কেন, প্রতিজ্ঞা যতই সন্দেহ করুক না কেন, সে চাইলেও কিছু প্রমাণ করতে পারবে না, কারণ আলটিমেটলি সে তো অন্ধ। সেটা তো আর মিথ্যে নয়। তবে প্রতিজ্ঞার মনে কোনো রকম সন্দেহ কাজ করুক এটা চায় না উদয়। তাই আপাতত কয়েকদিন নিজের কাজ অফ রাখতে চায়। তাছাড়া গতকাল রাতে প্রতিজ্ঞার ঘাড়ে কাটা দাগটা দেখার পরে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করছে সে। উদিতার সম্পর্কে সব কিছু না জানা পর্যন্ত কাজটা বন্ধ রাখবে। আগে প্রমাণ হোক উদিতার সাথে প্রতিজ্ঞার কোনো সম্পর্ক নেই, তারপর ভেবেচিন্তে আর শক্তপোক্ত প্ল্যান সাজাতে হবে নিজের কাজে। এত কিছুর পরও প্রতিজ্ঞার ব্যবহারে অবাক না হয়ে পারছে না সে। সেই প্রথম দিন থেকে প্রতিজ্ঞার অদ্ভুত অদ্ভুত ব্যবহার আশ্চর্যিত করে তোলে উদয়কে। সব থেকে বড় কথা, রাতে রুমে অন্য কেউ আসার কথাটা ও মজা করে বললেও তো সত্যি। নিশ্চয় কিছু তো একটা ওর মনের ভেতরে চলছে। ও আদৌ কি অন্ধ নাকি অন্য কিছু? এগুলো ভাবতে মাথাটা ভারী হয়ে আসে উদয়ের। সেদিন বিকেলবেলা অ্যাডভান্সের 40,000 টাকার ক্লায়েন্টকে ফিরিয়ে দেওয়ার জন্য উদয় তার দেওয়া ঠিকানা অনুসারে একটা বাসায় গেল। ওখানে তার রুচিকা নামে একজন পরিচিত আসবে, আর তার কাছে টাকাটা দিতে হবে। টাকাটা নিয়ে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। এদিকে আগে খুব কম এসেছে উদয়, তাই যেতে একটু লেট হচ্ছে। অবশেষে সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছালো সে। জায়গাটা খুব একটা সুবিধাজনক নয়, সে ভালো করেই বুঝতে পারছে। রুমের ভিতরে একটি মেয়ে অপেক্ষা করছে তার জন্য। ইনি রুচিকা। বুঝতে বাকি রইল না উদয়ের। মেয়েটা একটা ঢিলেঢালা শার্ট আর সাথে জিন্স পরিত, মাথায় একটা ক্যাপ, অনেকটা গুন্ডা টাইপের মেয়েদের মতো। ভালো পথের নয় যে, ভালোই বোঝা যাচ্ছে। হয়তো চুরি, কারবারি, ছিনতাই এগুলো করে জীবন কাটায়। যাই হোক, মেয়েটার দিকে টাকাগুলো বাড়িয়ে দিল উদয়। গুনে নিন পুরো আছে কিনা। পুরোটা কেন থাকবে না? টাকাটা না গুনে আসেন নাই নিশ্চয়। না, পরে তো ঝামেলা হতে পারে। তার থেকে আপনি চেক করে নিন, আমি অযথা ঝামেলা করি না।
আচ্ছা, আপনি কি এখানে দেখেন সেটা জেনে আপনার কাজ কি? না, কি আর কাজ থাকতে পারে? এমনি আগ্রহবশত জিজ্ঞাসা করলাম। আগ্রহ? হাহা, আমার প্রতি আর কোনো আগ্রহ আপনার সৃষ্টি হলো সেটা বলুন তো। আর আমি যেখানেই থাকি না কেন আপনাকে বলতে যাব কেন? আচ্ছা, আপনি এবার পুলিশের লোক নয় তো? এত জেরা করছেন কেন? আপনি ভুল ভাবছেন। দেখুন, আপনি এখন আসতে পারেন, তাড়াতাড়ি ভাগুন এখান থেকে, কাজ আছে আমার। গুনবেন না টাকাটা তার মানে? এক কথা বারবার বলা পছন্দ করি না, আমি বলছি না যান, নয়তো খুলি উড়িয়ে দেবো। মেয়েটার কথা শুনে অবাক না হয়ে পারল না উদয়। কি অদ্ভুত, এত ছোট্ট একটা কারণে কেউ এতটা রিয়াক্ট করে তার জানা ছিল না। কে হলো, এখানে দাঁড়িয়ে কি চেম্বার বের করতে হবে নাকি? বলেই মেয়েটা একটা বের করে উদয়ের মাথা বরাবর ঠুকলো। না, ঠিক আছে, আমি যাচ্ছি। প্রচণ্ড ভয় পেয়ে বেরিয়ে আসলো উদয়। বাবারে বাবা, এমন অদ্ভুত মানুষ জীবনে দেখেনি, পুরো পাগল, তাছাড়া আর কিছু নেই। গড়ি থেকে বেরিয়ে আসার সময় পেছন থেকে আরও একবার তাকালো উদয়। মেয়েটার দরজার দিকে ওর দিকে তাকিয়েছে। চোখে চোখ পড়তে দরজাটা বন্ধ করে দেয়। উদয় আর দাঁড়ালো না, বুকটা এখনও ভয়ে ধুরুধুরু করছে তার। এই প্রথম কেউ মাথার সামনে ধরলো, তাও একজন মেয়ে। চরম অভিজ্ঞতা। যাক, টাকা পয়সার ঝামেলা মিটেছে। এখন আপদের সাথে আর দেখা হচ্ছে না, এটা ভেবে ভালো লাগলো উদয়ের। এরপর আর কোনো ক্লায়েন্টের থেকে অগ্রিম টাকা নেওয়া যাবে না। যা হবে কাজ শেষে, নয়তো এরকম ঝামেলায় পড়তে হবে। টাকাগুলো ম্যানেজ করতে এমনিতে বেগ পেতে হচ্ছে তার। সবথেকে গুরুত্বপূর্ণ হলো উদিতার ঠিকানার খোঁজ হলো না আজকেও। এদিকে রাত হয়ে গেছে। এই টাকা ম্যানেজ পৌঁছে দেওয়ার চক্করে পুরো দিন কেটে গেল। তাই আর কিছুই হয়ে ওঠেনি। হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। রাতটাকে কাজে লাগাতে হবে উদয়ের। বাসায় যেতে অনেকটা রাত হয়ে যাবে। ঠান্ডা মাথায় তখন উদিতার বিষয়ে এগোনো যাবে, এই ভেবে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। বাসায় ফিরে দেখলো মা ঘুমিয়েছে। প্রতিজ্ঞা যদিও জেগেছিল তখনও। নিজের স্ত্রীকে ঘুমিয়ে পড়তে বলে নিজে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নিয়ে ছাদের দিকে চলে এলো। পথে আস্তে আস্তে একটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে উদয়ের। আর সেটা হলো, সোশ্যাল মিডিয়ায় উদিতার পরিবারে খোঁজ করতে পারে উদিতার বড় ভাইয়ের নাম অনুভব রহমান। এখনও স্পষ্ট মনে আছে উদয়কে দেখা যাক এই নামে কাউকে খুঁজে পাওয়া যায়নি কিনা। সোশ্যাল মিডিয়ায় ঢুকে অনুভব রহমান নামে সার্চ দিতে লিস্ট মুহূর্তে অনেকগুলো নাম বেরিয়ে এসলো। প্রত্যেকের আইডি প্রোফাইল চেক করতে করতে লাগলো। এক পর্যায়ে একটা আশ্চর্য জিনিস চোখে পড়লো তার। অনুভব নামে একটা আনলক আইডি খুঁজে পেল উদয়। তার ফটো সেশনের দিকে অপেক্ষাকৃত ছবিগুলো দেখতে ছিল। আইডিতে প্রায় হাজারখানেক ছবি আপলোড করা। স্ক্রল করতে করতে একেবারে নিচের দিকে চলে আসলো উদয়। তারপর যা ঘটলো তা দেখে নিজেকে স্থির রাখা সম্ভব হলো না। আইডির নিচে দিকে উদিতার ছোট্টবেলার কতগুলো ছবি আপলোড করা রাখা আছে, সাথে ভাই বোনের যৌথ ছবি আছে। তার মানে নিশ্চিত হয়ে গেল ইনি ব্যক্তি আর কেউ নয়, ইনি হলো উদিতার ভাই। উৎসাহ আর উত্তেজনা হাত কাঁপতে লাগলো উদয়ের। কাঁপা কাঁপা হাতে লোকটির লোকেশন খুঁজতে লাগলো। অবশেষে পেয়ে গেল। জায়গাটা একটু দূরে বটে, কিন্তু সবথেকে খুশির কথা উদয়ের অচেনা নয়। কিছু বছর আগে সে কয়েকবার গিয়েছে ওই জায়গায়। সারা রাত কোনো রকমে বস কাটিয়ে দিল উদয়। পরের দিন সকালে লোকেশন অনুযায়ী বেরিয়ে পড়লো। কিন্তু উদিতার বাড়িতে গিয়ে কি অপেক্ষা করছে তার জন্য? কোন সত্যের মুখোমুখি হতে চলছে উদয়? পরদিন সকালে অনুভবের বাসার ঠিকানার উদ্দেশ্যে রওনা হলো। সে নিজেও জানে না কী অপেক্ষা করছে তার জন্য। আচ্ছা, যদি এমন হয় স্ত্রী প্রতিজ্ঞা বাস্তবে উদিতা, তখন নিজেকে কি ক্ষমা করবে উদয়? সেটা চিন্তা করতে করতে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে তার। আর সেই কারণ চিন্তা করার যথেষ্ট কারণ আছে। বাসা উদিতার লকের আবিষ্কার, প্রতিজ্ঞার ঘাড়ে সেম দাগ, সব কিছু বিবেচনা করলে প্রতিজ্ঞা উদিতার চিন্তা করা অযৌক্তিক কিছু না। কিন্তু সব কিছু ঠিক থাকা সত্ত্বেও কিছু জায়গায় খটকা থেকেই যায়। সেটা হলো প্রতিজ্ঞা জন্মবন্ধ। তাছাড়া প্রতিজ্ঞাকে আগের থেকে চেনে উদয়। তো সেই দিক থেকে বিবেচনা করলে আবার দুজন মানুষ এক হবার সম্ভাবনা ভীত নড়ে বড়ে হয়ে যায়। যাই হোক না কেন, উদিতার বাড়ি গিয়ে কিছু একটা তো জানা যাবে। তারপরে যে পরিস্থিতির সৃষ্টি হোক না কেন, তার জন্য প্রস্তুত থাকা ছাড়া আর কোনো উপায় নেই। উদিতার এলাকায় পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে গেল। শহর থেকে বেশ কিছুটা দূরে। উদিতা যে এখানেই থাকতো একদিন, এটা আগে জানলেও উদয়ের জীবনে হয়তো এত পরিবর্তন ঘটতোই না। তখন হয়তো অন্যরকম কিছু হতো। অনুভব তার ফেসবুক আইডি নিজের বাসার এক্স্যাক্ট ঠিকানাটুকু পর্যন্ত আপলোড করে দিয়েছিল, তাই খুঁজে পেতে আর বেশি বেগ পেতে হয়নি। কিন্তু এই বাড়িতে আজ উদয় হিসাবে যেতে পারবে না, কিছুতেই না। তাকে নিজের পরিচয় লুকিয়ে ভিন্ন কোনো পরিচয় নিয়ে যেতে হবে। সেটাই উদিতাকে খুঁজে পেতে সাহায্য করবে।
অবশেষে অনুভবের বাড়ি পৌঁছে গেল উদয়। 6 তলা বিশিষ্ট একটি বিল্ডিংয়ের নাম মা ভবন। এই বিল্ডিংয়ের কোনো একটা ফ্ল্যাটে অনুভবের পরিবার থাকে। কেয়ারটেকারের সাথে জিজ্ঞাসা করতে অনুভবের ফ্ল্যাটের নাম্বারটা জেনে নিল। উদয় অপরিচিত বলে কেয়ারটেকার প্রথমে ভেবে দিতে রাজি হয়নি। পরে অবশ্য অনুভব নিজেই এসে ওকে নিজের বাসায় নিয়ে যায়। অনুভবের ফ্ল্যাটটা খুব সুন্দর করে সাজানো গোছানো। ঘরের দেওয়ালে অনুভব এবং অন্যদের ছবি থাকলেও উদিতার কোনো ছবি চোখে পড়ছে না। উদয়ের আসার খবর শুনে ভেতর থেকে অনুভবের বাবা মা বেরিয়ে এলো। তাদেরকে দেখামাত্র চিনতে বাকি রইল না উদয়ের। হ্যাঁ, এরাই উদিতার বাবা মা। তার মানে একদম ঠিক জায়গায় এসেছে উদয়। বাড়িতে উদিতার বাবা মা আর ওর বড় ভাই, তার স্ত্রী, তার 2 বছর একটা মেয়ে আছে। মোটামুটি এই কজনের সাথে সাক্ষাৎ হলো উদয়ের। তা তোমাকে তো চিনতে পারলাম না। কে তুমি বাবা? নাম কি তোমার? উদিতার বাবা মোহাম্মদ সিয়াম আহমেদের প্রশ্ন। আমার নাম আসাদুল ইসলাম আসাদ। আমি আসলে এই বাড়ির একজন সদস্যর খোঁজে এসেছি। নিজের চিন্তা অনুসারে নামটা পাল্টে বলল উদয়। এই বাড়িতে কার কাছে এসছো? আর আসাদ নামে কারো নাম শুনেছি বলে তো মনে পড়ছে না আঙ্কেল। আপনি আমায় চিনবেন না। আমি আগে কখনো আসিনি এই বাড়িতে। ও হ্যাঁ, সে তো জানি। আচ্ছা, তুমি কার কাছে এসছো সেটা তো বললে। এখন নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে। হ্যাঁ, আসলে কাজটা আমার নিজের। উদিতাকে একটু ডেকে দিবেন? ওর সাথে কিছু কথা আছে আমার। ইতস্তত করে কথাটা বলেই ফেলে উদয়। ওর কথা শুনে ভদ্রলোক নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ালো। মনে হচ্ছে উনি নিজের মেয়ের কথা শুনে খুব একটা সন্তুষ্ট হতে পারেনি। কী হলো আঙ্কেল, আপনি উঠে দাঁড়ালেন কেন? আমি কি কিছু ভুল করে ফেললাম? তুমি উদিতার ব্যাপারে যদি বলতে এসো তবে বলবো এক্ষুনি চলে যাও। আমরা কেউ তার ব্যাপারে আলোচনা করতে আগ্রহী নেই। উদিতার বাবার মুখ থেকে এই কথাটা শুনে বেশ অবাক হলো উদয়। তার এরূপ ব্যবহারের কারণ খুঁজে পাচ্ছে না। কিন্তু আঙ্কেল, উদিতা তো এইবারই মেয়ে, তাই না? তো আপনারা, আচ্ছা তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। অনুভব: হ্যাঁ বলুন। তুমি কি সত্যি উদিতার বন্ধু, বা আমি বোঝাতে চেয়েছি পরিচিত কেউ? হ্যাঁ, কেন? আপনার কি সন্দেহ হচ্ছে আমার ওপর? দেখো ভাই, এখানে সন্দেহ করা না করার কোনো কারণ নেই। তুমি সত্যি ওর পরিচয় কেউ হয়ে থাকলে এটা জানা উচিত ছিল তোমার যে আর এই বাড়িতে থাকে না। এই বাড়িতে থাকে না কিন্তু কেন? তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে বাড়ি থেকে। তুমি কি দয়া করে এই বিষয়ে কথা বলা বন্ধ করবে? আর যদি মনে করো সেটা সম্ভব নয় তবে চলে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। বেশ রুক্ষ স্বরে বললেন উদিতার বাবা। অনুভব নিজের বাবাকে উদ্দেশ্য করবেন। বাবা, আপনি একটু শান্ত হন। যাই হোক না কেন, উনি কিন্তু গেস্টের মতো আমাদের। আমরা ওনার সাথে এইভাবে কথা বলতে পারি না। আপনি বরং নিজের ঘরে যান, আমি কথা বলছি। বৃদ্ধ ভদ্রলোক নিজের ঘরে চলে গেলেন। আই এম সরি ভাইয়া, সত্যি আমার এখানে এসে অশান্তি আর ঝামেলা করার কোনো ইচ্ছে ছিল না, ট্রাস্ট মি। সে আমি বুঝতে পারছি, কিন্তু দয়া করে আমার আব্বার কথায় কিছু মনে করো না। আর এটা ঠিক, উদিতার বিষয়ে শুধু উনি নন, আমাদের কারো কথা বলার ইচ্ছে নেই। একটু গম্ভীর আর অভিমান স্বরে। উদয় একটা ব্যাপারে কিছুতেই বুঝতে পারছে না, এদের সবার উদিতার উপরে এত রাগ কেন। আর সে মারা যায়নি সেটা প্রমাণ হয়ে গেল। সেদিন মিথ্যে খবর দেওয়া হয়েছিল উদয়কে, কিন্তু উদিতা মারা না গিয়ে থাকলেও সে এই বাড়িতে থাকে না কেন? আবার তখন বলল তাড়িয়ে দেওয়া হয়েছে। কেন বাড়ি থেকে বিতাড়িত করেছে উদিতাকে? কোনো না কোনো কারণ তো এর পিছনে নিশ্চয় আছে। উদয় বুঝতে পারল ওদের মুখ থেকে এত প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। আর আর জিজ্ঞাসা করাটা ঠিক হবে না, যেখানে তারা নিজেদের মেয়ের ব্যাপারে কথা বলতে চায় না। কিন্তু একজন আছে যে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে, সে হলো উদিতা নিজে। উদিতা একটা ছবি পাওয়া যায় এই বাড়ি থেকে। যদি তাকে আইডেন্টিফাই করা সম্ভব হয় তবে উদয়ের তার কাছে পৌঁছানো বেশ সহজ হবে। আচ্ছা, আমি উদিতার ব্যাপারে আর কিছু জিজ্ঞাসা করবো না। আর আমি এক কথা দিচ্ছি, এক্ষুনি চলে যাব এই বাড়ি থেকে। তার আগে একটা শেষ আর্জি আছে আমার। আর্জি? কিসের আর্জি? উদিতার একটা ছবি যদি দিতে পারেন আমার খুব উপকার হতো। আমি ছবিটা হাতে পেয়ে চলে যাব, কথা দিলাম, আর ফিরেও তাকাবো না। দেখো ভাই, তোমার এইভাবে বলার দরকার নেই। ওর বছর 5 আগে একটা ছবি আছে আমার কাছে, কোনো এক প্রকার লুকিয়ে রেখেছে। আব্বা এর কিছুই জানে না। তুমি এত করে বলছো এই ছবিটা দিচ্ছি। অনুভব তার স্ত্রীকে ইশারায় নির্দেশ করলো ছবিটা নিয়ে আসার জন্য। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, সত্যি বড্ড উপকার করলেন। দেখো, ছবিটা দিয়ে তুমি কি করবে না করবে কোনো আগ্রহ নেই আমাদের। যেখানে মানুষের মূল্য নেই এই ঘরে, সেখানে তার ছবি দিয়ে কী হবে? তুমি বরং এটা নিয়ে যাও। উদয় বুঝতে পারলো অনুভব তার বাবার উপর অভিমান করে কথাটা বলছে। সে নিজের বোনকে ভীষণ ভালোবাসে। স্ত্রী ছবিটা এনে স্বামীর হাতে দিল। অনুভব এগিয়ে ছবিটা উদয়ের হাতে দিল। অনেক পুরনো একটা ছবি, কিছু অংশ সম্পূর্ণ ঝলসে গেছে, আবার কিছু জায়গায় ভালো আছে। ছবিটা নিজের চোখের সামনে ধরল উদয়। না,
একে তো সেইভাবে প্রতিজ্ঞার মতো মনে হচ্ছে না, যদিও অনেক পুরনো ছবি, তাই চেহারা হয়তো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এইরকম চেহারা কোথাও জানি দেখেছে, কিন্তু কোথায় দেখেছে কিছুতেই মনে পড়তেছে না। অনেকক্ষণ চেষ্টা করার পর পুরো ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো উদয়ের। মেয়েটা রুচিকা নামের সেই গুন্ডা টাইপের মেয়েটার মতো দেখতে, যাকে গতকাল টাকা দিতে গিয়েছিল উদয়। অনুভবের দেওয়া ছবিটার সাথে এই মেয়েটার চেহারা অনেক মিল। ভয়ে, উত্তেজনা, হতাশা আর আতঙ্কে হাত পা যেন ঠান্ডা হয়ে আসছিল উদয়ের। মাথা ঘুরে সোফার উপর পড়ে গেল সে। এ কি হলো? তুমি মাথা ঘুরে পড়ে গেলে কেন? না, আমি ঠিক আছি। ঠিক আছি মানে? একদম ঠিক নেই তুমি। মনে হচ্ছে তোমার একটু রেস্টের দরকার। না, আমি যেতে পারবো না, ছেড়ে দিন আমায়। এই বলে উদয় উঠে যাবার জন্য পা বাড়ালো। ঠিক তখনই পেছন থেকে অনুভব তাকে একটা প্রশ্ন করলো। কে তুমি? সত্যি করে বলো। আমি নিশ্চিত তুমি মিথ্যে কথা বলছো আমাদেরকে। আমি কোনো মিথ্যে কথা বলছি না। কিন্তু এটা ঠিক, আপনারা কিছু লুকাচ্ছেন আমার থেকে। যেতে হবে না এক্ষুনি, তুমি বসো। অনুরোধে উদয় সোফার উপরে বসলো। দেখো, আমি জানি আমাদের দুপক্ষ থেকে কিছু না কিছু লুকোচুরি হচ্ছে। আমি তোমাকে সব কিছু খুলে বলছি। উদিতা চলে যাওয়ার পর থেকে ওর ব্যাপারে আমরা আজ পর্যন্ত কারোর সাথে কোনো রকম আলোচনা করি না। তবে সেটা আমার ইচ্ছে ছিল না, আব্বার ইচ্ছে ছিল। উনি কখনোই চাইতেন না এই বাড়িতে উদিতাকে নিয়ে কোনো আলোচনা হোক। কিন্তু কেন? উদিতা এই বাড়ির একমাত্র মেয়ে, তার উপর সবার এত রাগ অভিমান কিসের? একটু ভুল কারণে। আজ থেকে ঠিক 5 বছর আগে উদিতাকে এই বাড়ি ছাড়তে হয়। কিন্তু এই ঘটনার সূত্রপাত তারও বহু বছর আগে হয়েছিল। বহু বছর আগে? হ্যাঁ, বহু বছর আগে। তখন উদিতা নেহাত বাচ্চা ছিল, ক্লাস 8-এ পড়তো। তবে বয়স কম থাকা সত্ত্বেও যথেষ্ট বুঝদার ছিল। ওর উদয় নামে এক স্কুল বন্ধু ছিল। উদয় আর বুঝতে বাকি রইল না ঘটনা কোন দিকে মন নিচ্ছে। তখন আমিও খুব একটা বড় ছিলাম না এমন। আব্বা আমার আর বোনের উপর ব্যাপারে সে বেশ নজরদারি ছিল। স্কুলে উদিতার সাথে উদয় নামের ছেলেটার ভালো একটা সম্পর্ক। বাবা প্রথমে বিষয়টা জানতে পেরে খুব একটা গুরুত্ব দিলেন না, কিন্তু তিনি উদিতার উপর থেকে সন্দেহ দৃষ্টি সরিয়ে রাখেননি এক মুহূর্তের জন্য। একদিন উদিতার গায়ে খুব জ্বর আসলো। অসুস্থর ঘরে সারা রাতে প্রলাপ বকতে থাকলো। সেদিন রাতে আম্মা আব্বা কারো ঘুম হলো না। সবাই উদিতার পাশে বসে থাকে। হঠাৎ উদিতা ঘুমের ঘরে উদয় নামে একটা ছেলের নাম ধরে ডাকতে পারে। উদয়, তুমি কোথায়? আমায় দেখতে আসছো না কেন তুমি? আমি মরে যাব, আর দেখা হবে না তোমার সাথে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা। আব্বাজান ওর মুখে কথাগুলো শুনে সেদিন খুব একটা সন্তুষ্ট হতে পারলেন না। তিনি বুঝতে পারলেন তার মেয়ের মাথায় কিছু একটা চলছে নিশ্চয়। জ্বরের ঘরে মানুষ নিজের সব থেকে কাছের মানুষদের কাছে স্মরণ করে। নিজের পরিবারের লোকের থেকে এই ছেলেটা কী এমন গুরুত্বপূর্ণ তার এই কথা একটা বিপর্যয় ভুলতে পারছে না। এমন একটা প্রশ্নের সৃষ্টি আমাদের মনে। আর সব থেকে বেশি প্রভাব পড়ে আব্বার উপর। তিনি নিজের মেয়ের এই আচরণ কিছুতেই মেনে নিতে পারছেন না। এরপর যা ঘটলো তা আরও হতাশাজনক ছিল। উদিতার বইয়ের ভিতরে উদয়ের কতগুলো ছবি আবিষ্কার করছিল আব্বা। একটা ছেলের ছবি, এমনকি বইয়ের খাতার পৃষ্ঠায় ছেলেটির নাম লেখা। তার মেয়ে যে তার অগোচরে এতটা এগিয়ে গেছে স্বপ্নেও কল্পনা করতে পারেননি তিনি। তিনি শুধু অপেক্ষা করছিলেন মেয়ে সুস্থ হয়ে ওঠার। কখন তার মেয়ে সুস্থ হয়ে আর তিনি তার সাথে কথা বলতে পারেন। এরপর 3 দিনের মাথায় বোন মোটামুটি সুস্থ হলে আমাকে অনেক নিষেধ করি আব্বাকে এই মুহূর্তে উদিতার উপর মানসিক চাপ না দেওয়ার জন্য। কিন্তু ওনার কাছে নিজের আত্মভাবনা আর আত্মসম্মানের থেকে কোনো কিছুই বড় ছিল না, এমনকি এখনও নেই। আমি বুঝতে পারছি ভাইয়া, আপনি বলুন তারপর কী হলো। অনুভব কথাগুলো বেশ গম্ভীরভাবে অনুভব করতে পারল উদয়। উদিতার মনে ওর জন্য এতখানি জায়গা ছিল আজ প্রথম জানতে পারল সে। উদিতা আব্বার ঘরে ডেকে পাঠানো হয় তখন সন্ধ্যাবেলা। উদিতা একটা আগের থেকে অনেকটা আন্দাজ করতে পারছে। সে ভয়ে ভয়ে আব্বার সামনে এসে দাঁড়ায়। আমি তখন দরজার বাইরে দাঁড়িয়েছিলাম। বলুন আব্বা, ডেকেছিলেন আমায়? হ্যাঁ, ডেকেছিলাম। তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আমার। যদিও আমি জানি না আমার কোনো গুরুত্ব আদৌ আছে কি না তোমার কাছে। এভাবে কেন বলছেন? আমি কি ভুল কিছু করছি? আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দাও। উদয় নামের ছেলেটার সাথে তোমার সাথে পড়ে, তাই না? হ্যাঁ, একই ক্লাসে পড়াশোনা করে আমরা দুজন। তোমার সাথে ঠিক কী সম্পর্ক তোমাদের? আমরা একে অপরের ভালো বন্ধু। ভালো বন্ধু, তাই নাকি? বাহ! তা তোমার ক্লাসে মোট কতজন ছাত্রছাত্রী আছে? কেন আব্বা? আমি যা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। প্রায় 150। 150? এতজনের মধ্যে তোমার কি একজনই বন্ধু? বাকিরা? আমি আপনার কথা বুঝতে পারছি না আব্বা। শুধু একা বন্ধু হবে কেন? আরও অনেক আছে। সত্যি বলছো তো? সত্যি বলছি। ও আচ্ছা। তা এত বন্ধু বান্ধব থাকতে জ্বরের ঘরে একজন বন্ধুর নাম মনে পড়লো কী করে? তোমার বইয়ের পাতার ভিতরে একজনের ছবি খুঁজে পাওয়া গেলো, খাতার পৃষ্ঠা জুড়ে একজনের নাম। আমার প্রশ্নের কোনো উত্তর আছে তোমার কাছে?
আব্বা নিজের কথার জালে বেশ ভালোভাবে ফাঁসিয়ে দিয়েছে উদিতাকে। উদিতা তার প্রশ্নের কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। কি হলো? চুপ করে? তুমি তো কথা বলার ভাষা হারিয়ে ফেলছো বুঝি? উদিতা আব্বার সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছে। ছোটবেলা থেকে এই শিক্ষা দিয়েছি তোমায় আমি? তুমি এইভাবে আমার নাক কান কেটে দিলে, আমার সম্মানের একটা বড় চিন্তা করলে না? এভাবে অসম্মান করতে পারলে? আব্বা আমি একদম না, তোমার কোনো কথাই শুনতে চাই না আমি। এবার আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে। অতঃপর আমাদের সবাইকে তার ঘরে ডেকে পাঠালেন। তারপর আমাদের ওনার সিদ্ধান্তের কথা জানান। দেখো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আশা করি সবাই আমার সিদ্ধান্তকে সম্মান করবে। কি সিদ্ধান্ত নিয়েছেন আপনি আব্বা? আমরা আগামীকাল এ শহর ছেড়ে চলে যাব। তোমাদের সকলের পড়াশোনার ব্যবস্থা আমাদের নতুন জায়গাতে হবে। সবাই যে যার মতো প্রস্তুতি না। আশা করি কারো কোনো প্রশ্ন নেই। আব্বাজানের কথার বিরুদ্ধে যাবার সাহস কারোই ছিল না আমাদের। আমরা ওনার সিদ্ধান্ত মেনে নিলাম। কিন্তু আর সেদিন সিদ্ধান্ত আমাদের সকলের সম্মতির নতুন ঠিকানা যে কারো বড় একটা বিপর্যয় ডেকে আনবে, এটা কে ভেবেছিল? বিপর্যয়? কিসের বিপর্যয়? বলছি, সেদিনের কথা মনে পড়লে এখনও ভয়ে শরীর কাঁটা দিয়ে ওঠে আমার। আব্বার ইচ্ছে অনুসারে আমরা অন্য একটা জায়গায়, অর্থাৎ এই বাড়িতে শিফট হলাম। আমাকে আর উদিতাকে এখানকার নতুন স্কুলে ভর্তি করালো। সমস্ত পরিস্থিতি মোটামুটি সামলার গেলে উদিতার মন থেকে ছেলেটাকে দূরে সরানো গেল না। উদিতা নিজের পুরনো স্কুলে যাওয়ার জন্য প্রায় কান্নাকাটি করতো। কিছুতেই তাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। আব্বা এরপর উদয় নামে ছেলেটার খোঁজ নিলেন। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, পজিশন ইত্যাদি খোঁজখবর নিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারলেন না। এরপর উদিতার উপরে আব্বা আরও কড়াকড়ি বেড়ে যায়। উদিতাকে মাঝে মাঝে ঘরের ভেতরে আটকে রাখা হতো। তার কিছুদিন পরে একদিন রাতে আম্মা এসে আমাদের জানালেন উদিতা ওর রুমে নেই। আমি আর আব্বা বেরিয়ে পড়ি ওকে খোঁজার জন্য। সারা রাত ধরে রাস্তার অলিতে গলিতে উদিতার সন্ধান চালানো হয়। পুলিশকে ইনফর্ম করা হয়েছিল, কিন্তু কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে। এর পরদিন সকালবেলা একটা হাসপাতাল থেকে আমাদের ফোন করে আসলো। হ্যালো, এটা উদিতা রহমানের বাসার নাম্বার? হ্যাঁ, উদিতা রহমান বাসার নাম্বার। কিন্তু আপনি কে? আমরা সিটি হসপিটাল থেকে বলছি। আমাদের ফ্যামিলি মেম্বার উদিতার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে স্থানীয় লোকেরা এই হাসপাতালে ভর্তি করেছে। কী সব বলছেন আপনি? উদিতার অ্যাক্সিডেন্ট হয়েছে কীভাবে? দেখুন, পেশেন্টের কাছে পর্যাপ্ত ডকুমেন্ট না পাওয়ার পর জ্ঞান ফেরার অপেক্ষা করতে হয়েছে আমাদের, তাই ইনফর্ম করতে একটু লেট হলো। আমাদের মেয়ে কেমন আছে? এখন অনেকটা বেটার। আমরা অ্যাড্রেসটা দিচ্ছি, আপনারা চলে আসুন। আর অযথা কোনো টেনশন করার কোনো কারণ নেই। এরপর আমরা সবাই হসপিটালে ছুটে গেলাম। 3 দিন পর উদিতাকে রিলিজ করে দেওয়া হলো। সুস্থ হয়ে বাসায় ফেরার পরে উদিতা কীরকম একটা নির্জীব হয়ে পড়ে। সারাদিন একা একা রুমে বসে থাকতে, কারোর সাথে কোনো কথা বলে না। আমরা কোনো প্রশ্নের উত্তর দিত না। যখন নিজের ইচ্ছে হতো ঠিক তখনই কথা বলতো। এভাবে ধীরে ধীরে আরও 10টা বছর পার হয়ে যায়। আমাদের প্রত্যেকের জীবন সামনে এগিয়ে যায়। উদিতা তখন আগের থেকে বেশ সুস্থ, স্বাভাবিক। মনোযোগ দিয়ে নিজের পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে সে। কিন্তু কোথাও ওর মনে একটা একাকিত্ব তথা শূন্যতা অনুভব করতে পারতাম আমি। যতই হাসি খুশি থাকুক না কেন, ভেতরে ভেতরে কখনোই ভালো ছিল না। কেউ না বুঝলে আমি বুঝতে পারতাম। আর উদিতার এই পরিস্থিতি ঠিক কিসের জন্য সেটাও আমি বুঝতে পারি। কিন্তু কিছুই যে করার ছিল না আমার। এরপর আব্বাজান একদিন আমার রুমে আমাকে একটা জরুরি কারণে ডেকে পাঠালেন। আমি তার কাছে আমাকে ডাকার কারণ জিজ্ঞাসা করি। আমি একটা জরুরি কাজের কথা বলার জন্য তোমায় ডেকেছি। কী কথা আব্বা? দেখো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সেটা হলো খুব তাড়াতাড়ি উদিতার বিয়ের কাজটা সেরে ফেলে চাই। উদিতার বিয়ে? কিন্তু কেন আব্বা? আমার মনে হয় আমার থেকে এই বিষয়ে আপনার বোনের সাথে কথা বলাটা বেশি জরুরি। উদিতার সাথে কি কথা বলবো এই নিয়ে? আব্বা, বিয়েটা যার হচ্ছে তার মতামতের একটা গুরুত্ব থাকা দরকার। আমি মনে করি আমাদের তার মতামতটা জানানো দরকার। তোমার আজকাল আমার মুখের উপর কথা বলা অভ্যাস হয়ে গেছে। আমি উদিতার বাবা। ওর বিয়ে আমি ঠিক করব। ওর ভালো মন্দ বিচার করার দায়িত্ব আমার, আমাদের সবার। সেখানে ওর কি বলার থাকতে পারে? কিন্তু আব্বা, আমি তোমার মতামত শোনার জন্য এখানে ডাকিনি, ডেকেছি নিজের সিদ্ধান্ত শোনাতে। আশা করি বুঝতে পেরেছ। কিছু আর বলবো না আব্বা, আপনি যা ভালো মনে করেন তাই করেন। নিরুপায় হয়ে আমি অবনত মস্তকে আব্বার সমস্ত সিদ্ধান্ত মেনে নিই, কারণ আমি সত্যি চাইনি আমার উপর তার কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হোক। নিজের বিয়ের খবর শুনে উদিতা ভীষণ ভেঙে পড়ে। ও কিছুতেই বিয়ে করার জন্য রাজি হচ্ছিল না। কিন্তু আব্বার সিদ্ধান্তে প্রতিবাদ করার সাহসটুকু ছিল না ওর। নিজের মেয়ের সিদ্ধান্তে অটল। মেয়ের বিয়ে দিয়েই ছাড়বেন যে কোনো প্রকারে। আমি মনের অবস্থাটা বুঝতে পারতাম। একদিন ভাবলাম ওর সাথে আলোচনা করব। ও আসলে কি চাইছে সেটা জানতে হবে আমাকে। তারপর যা করো করো। এই ভেবে রাতে ওর রুমের উদ্দেশ্যে পা বাড়ালাম। রুমের কাছে যেতেই হঠাৎ সিঁড়ির দিকে চোখ পড়ল আমার। মনে হলো কেউ একটা দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে ছাদের
দিকে চলে গেল। আমি পেছন পেছন ছুটে গেলাম। দৌড়ে সোজা ছাদের দিকে চলে যাই। ছাদে পৌঁছাতে না পৌঁছাতে একটা চিৎকার ভেসে ওঠে। এরপর যা হবার হলো। উদিতা করার উদ্দেশ্যে ছাদ থেকে ঝাঁপ দিয়েছে। যত দ্রুত সম্ভব তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার আপ্রাণ চেষ্টা করে ওকে, শেষ পর্যন্ত তারাও সফল হয়। উদিতার প্রাণে সেবারের মতো বেঁচে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত অনির্দিষ্ট একটা সময়ের জন্য কোমায় চলে যায়। সারাক্ষণ ঘুমিয়ে থাকা ছাড়া কোনো কাজ ছিল না। সেই যন্ত্রণা আমাদের জন্য ওর মৃত্যুর থেকে ভয়ঙ্কর ছিল। চোখের সামনে আমরা কেউ উদিতার দুর্দশা সহ্য করতে পারছিলাম না। কোমায় থাকার কারণে উদিতাকে হাসপাতালে রেখে আসা হলো। আমরাও সবাই বাড়ি ফিরে এলাম। আব্বার মাথা থেকে বিয়ের চিন্তা ঝেড়ে ফেলতে বাধ্য হলেন। সব কিছু মোটামুটি ঠিকঠাক হয়ে যায়, কিন্তু বেশি দিন আর সব কিছু স্বাভাবিক হলো না। একদিন একটা ফোন আসা হাসপাতাল থেকে। ডাক্তার আমাদের জানালো উদিতাকে হাসপাতালে খুঁজে পাওয়া যাচ্ছে না। অদ্ভুত ব্যাপার, একজন মৃত প্রায় সমতুল্য কোমার পেশেন্ট কীভাবে হাসপাতাল থেকে গায়েব হলো? এই খটকা প্রশ্ন চলছিল, সবাই চমকে দিয়েছিল সবাইকে। কী রহস্য ছিল সেই ঘটনার পেছনে আজ অবধি কেউ জানি না আমরা। শুধু এটুকু জানি উদিতা আর নেই আমাদের মাঝে। হয়তো চিরদিনের জন্য আমরা ওকে হারিয়ে ফেলছি। ওর অদ্ভুতভাবে হারিয়ে যাওয়া ব্যাপারটা এখনও রহস্য সবার কাছে, যার উত্তর একমাত্র উদিতাই দিতে পারে। আমি ঠিক বলছি তো উদয়? অনুভবর মুখে নিজের আসল নাম শুনে চমকে উঠল উদয়। বিশ্বাসঘাতক প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর এই গল্পের শেষে যে পার্ট আসবে আমার গল্পের, সেটাই হবে দ্বিতীয় পার্ট।